এবারেও প্রত্যেকবারের মতো ফটিক পয়লা বৈশাখের আগে বেশ কিছু গণেশ মূর্তি বিক্রি করেছে। মাটির মূর্তি গড়ে জীবিকা নির্বাহ এবং পূর্বপুরুষের শিল্পধারা বাঁচিয়ে রাখার চেষ্টা করে ফটিক। ছাঁচে ঢেলে গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি তৈরি করে। আজকের বাজারে যা দু একটা গণেশ লক্ষ্মীর মূর্তি পড়েছিল তা ঝুড়ির ভিতর সাবধানে বসিয়ে গোছগাছ করে ছেলেকে বলে, চল বাবা, আর বিটা কিনা হবে নাই। ফটিকের একমাত্র ছেলে মিলন, বয়স 10-12 বছর, বড় রণচণ্ডে, বাবার পায়ে পায়ে ঘোরে, পড়াশোনায় মন নেই, আর মাটি ঘাটার নেশাটা খুব। ঝাঁকা মাথায় নিয়ে হাঁটে ফটিক, হাঁটুর উপর লুঙ্গি, গায়ে একটা ফতুয়া, গামছা ভাঁজ করে কাঁধে ঝোলানো। ঠাঠা রোদে অনেকটা পথ হাঁটতে হবে ওদের। পথে খিদেও পায়। হাট থেকে বেরোনোর সময় চপ মুড়ি খেয়েছে। তারপর থেকে এক কাপ চাও জোটেনি ফটিকের। বেলা গড়িয়ে 4টে বেজে গেছে, তবুও রোদের তেজ যেন কমতে চায় না। চলতে চলতে টুকটাক কথা হয় বাপ বেটার। তাড়াতাড়ি পা চালা, দুটো নদী পেরোতে হবে। কথায় কথায় নদীর কিনারায় এসে যায়। অজয়ের চেহারাটা এই সময় যেন অন্যরকম, শুধু বালি আর বালি। এক চিলতে ক্ষীণ স্রোত কখনো মাঝখান দিয়ে, কখনো বা এক ধার দিয়ে বয়ে চলে। কোথাও হাঁটু জল, কোথাও তারও কম। বালির উপর দিয়ে তীর তীর করে বয়ে যায় কাঁচের মতো স্বচ্ছ স্রোত। পশ্চিমে সূর্য ঢলে পড়েছে। তার রক্তিম আভায় অজয়ের জল যেন রক্তরঞ্জিত হয়ে গেছে। জলে নামার আগে ফটিক ছেলের ডান হাতটা নিজের বাম হাতে শক্ত করে ধরে। তারপর জলের মধ্যে দিয়ে ছপ ছপ করে এগিয়ে যায় দক্ষিণ থেকে উত্তর পশ্চিমে। পথটা বেশ চওড়া। হরদম সাইকেল, গরু আর মোষের গাড়ি বোঝায় কয়লা এসব পথ দিয়েই চলে যায় এক জেলা থেকে অন্য জেলায়। সারা রাতে গাড়ির চাকার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ আর গাড়োয়ানদের হ্যাট হ্যাট শব্দ, আর ওদের নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা। নদী পেরিয়ে ফটিক ওপারে ঝাঁকা নামিয়ে একটু জিরিয়ে নেয়। সূর্য ডুবে গেলেও আলো ফুরোতে এখনো অনেক দেরি। গাঁয়ের মেয়েরা সার বেঁধে নদীতে আসে পানীয় জল নিতে। কাঁখে কলসি আর হাতে একটা বাটি। এই গ্রীষ্মের দিনে এসব নদীতে খুব কম জল থাকে ঠিকই, কিন্তু 1-1.5 ফুট বালি খুঁড়লেই পরিষ্কার টলটলে জল বেরিয়ে আসে। জলে খুব ভালো হজম হয়। বালিতে প্রাকৃতিক উপায়েই ফিল্টার হয়ে যায় জল। ফটিক আবার নদীর কূলে নেমে হাত মুখ ধোয়, কাঁধের গামছা দিয়ে মুখ মোছে, আঁচলা ভরে নদীর জল খায়। আলো আঁধারি আকাশ থেকে ঘরে ফেরা বকের গলা ভেসে আসে। ফটিকের বউ কাজল, শ্যামবর্ণা, চোখ দুটো ডাগর, পিঠ ছাপানো চুল। বারান্দায় লণ্ঠন জেলে রেখে লাল পেরে শাড়ি পরে আঁচলটা গলায় জড়িয়ে তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে প্রণাম সেরে নেয়। শাঁখ বাজায় 3 বার। মিলন খুব ক্লান্ত ও অবসন্ন হয়ে ঘরে ফেরে।
কাজল দুজনকে জল খাবার দেয়। জামবাটিতে করে মুড়ি, জলে ভাপা আলু আর কাঁচা লঙ্কা। পরে স্বামীকে ঘরের দুধের চা আর ছেলেকে 1 গ্লাস গরম দুধ দেয়। লে বাবা, খেয়ে লে। সন্ধে ঘোর হতে না হতেই মিলন ঘুমে ঢলে পড়ে। কাজল উনুনে ভাত চাপায়, ফটিককে বলে, সব মাল বিক্রি হচ্ছে? কত গেলা আছে দেখি, কাল একবার দুবরাজপুর বাজারে যাব। ছেলেটো এবার বড় স্কুলে যাবে, ওর ভর্তি আর বই কেনার টাকাও দরকার। ফটিক বউয়ের কথায় মাথা নেড়ে বলে, বুঝলাম বটে, তবে আজকাল যা যুগ পড়েছে তাতে শুধু পড়লেই হবে না, সঙ্গে হাতের কাজও শিখতে হবে, না হলে চলবে না। উনানে কাঠ গুঁজে দিয়ে কাজল মুখ ফিরিয়ে বলে, ছেলেটোর লিখা পড়াটো তাহলে মাথায় উঠবে বলছো? মাথায় উঠবে কেন? মা সরস্বতী মানুষের জিভেই থাকে, জিভেই থাকবে। জাত ব্যবসাটোকে কোনোদিন ঘৃণা করতে নাই, বুঝলে? সব সময় তো আর করছে না, বড় হলে ওর অনেক নাম ডাক হবে, টিভিতে দেখাবে, সিটো কি কম কথা? ভাত ফুটে গেছে। ভাত নামিয়ে ডাল চাপিয়ে কাজল বলে, দুতাল ভালো হয় না, আমি যা বুঝি। ফটিক এবার বউয়ের মাথাটা শান্ত করতে টাকা কটা কাজলের হাতে গুঁজে দিয়ে বলে, ই মাস্টার তুমি চালায় লিও। কাজল আঁচল দিয়ে মুখটা মুছে নিয়ে টাকা কটা রেখে আসে ঘরে। আবার 2-4টে কাঠ গুঁজে দেয় উনুনে। হাঁড়ি থেকে 2টো বড় বড় সেদ্ধ আলু বার করে জল দিয়ে ঠান্ডা করে। সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা দিয়ে মিশিয়ে আলু মেখে আলু চোখা তৈরি করে। স্বামীকে খেতে দেয় ভাত, ডাল আর আলু চোখা। দুজনে খেয়ে শুয়ে পড়ে। কথায় কথায় রাত বাড়ে। কাজলের নরম শরীরে গা এলিয়ে দেয় ফটিক। কাজলের গায়ে এখনো মাটির গন্ধ। কুমোর বুক ভরে শ্বাস টেনে সে গন্ধ নেয়। ইচ্ছে মতো মাটি ছেনে মূর্তি তৈরি করে। মাটি কুমোরের ইচ্ছেতেই সম্পূর্ণতা পায়। ভোরবেলায় আবার ঝাঁকা মাথায় বেরিয়ে যায় ফটিক। এবার আর ছেলেকে নেয় না। আজই নববর্ষ, সকাল সকাল গেলে মাল 4টে বিক্রি করতে পারবে হয়তো, না হলে আগামী বছরের জন্য প্লাস্টিকের প্যাকেট বন্দি করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। মূর্তি বেচে নগদ 400 টাকা পেয়ে ফটিকের মেজাজ আজ ফুরফুরে হয়ে ওঠে। কাজলের জন্য নতুন শাড়ি আর মিলনের জন্য জামা প্যান্ট কেনে। ওরা সবাই খুশি হয় নতুন পোশাক পেয়ে। পয়লা বৈশাখ মানেই হালখাতার নেমন্তন্ন। 2-1 টাকার তো বাড়িতে আসবেই, শুধু হাতে তো আর যাওয়া যায় না। 2টো দোকানে 10 টাকা করে 20 টাকা দিতে হবে। ফটিক শুনেছে কলকাতায় নাকি পয়সা ওড়ে, ধরতে পারলেই হলো। বেশ অবাক লাগে মাঝে মধ্যে। ভাবে যদি কলকাতায় একবার কেউ নিয়ে যেত। একা একা যাওয়া ঠিক নয়।
অনেক অলিগলি রাস্তা। মানুষ হারিয়ে গেলে আর গায়ে ঘরে ফিরতে পারে না। কারোর সঙ্গে গেলে হয়, একজনকে ঠিকানা জিজ্ঞেস করলে নাকি ভুল বলে দেয়, তাই 2-3 জনকে জিজ্ঞেস করতে হয়। কলকাতা সম্বন্ধে এসবই তার শোনা কথা। তবু বড় স্বাদ হয় একবার কলকাতা যেতে, আর একটু বেশি টাকা পয়সার মুখ দেখতে। গ্রামের পাঁচু অনেক দিন কলকাতায় থেকে ফার্নিচার তৈরির ভালো কাজ শিখেছে। বউবাজারে কাঠের ফার্নিচারের ভালো ভালো দোকান আছে, ওখানেই কাজ করে এখন। ভালো মাইনে। কালী পুজোতে প্রত্যেকবারই বাড়ি আসে। ছেলেটাকে মিশন স্কুলে রেখে পড়ায়, অনেক খরচ। পাঁচু ফটিকের ছোটবেলার বন্ধু, একই স্কুলে পড়তো। যদি সে ওর বাড়িতে আসে তাহলে তো কথাটা তুলবে, একবার জিজ্ঞেস করবে পাঁচু কি একবার ফটিককে কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে না। ফটিক আর তার ছেলে আজই সকালে দিন কয়েকের জন্য বেরিয়েছে দুর্গা প্রতিমা গড়ার জন্য। খান পাঁচেক দুর্গা গড়ে বাড়ি বাড়ি গিয়ে ঝোলার ভিতর সব সরঞ্জাম নিয়ে গেছে। রায়চৌধুরী বাড়ির পুজো তো তাদের বাঁধা। সকাল সকাল বেরিয়েছে। আকাশের রক্তিম আভায় চারদিক উদ্ভাসিত। ভোরের হিমেল হাওয়ায় শিউলির গন্ধ। নদীর দুকুল কাশফুলে ভরে গেছে। পুজোর আগমনী বার্তায় প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে। মিলন বলে, বাবা, কাশফুল কি সুন্দর, তাই না? ওর গাছও কাজে লাগে ঘর ছাইতে, ওতে উই হয় না। একটা ঠাকুর দালানে কাজ শেষ করে, নতুন কাঠামো বানায় খড় ও সুতলি দিয়ে। তারপর এক মৃত্তিকা। ছেলেও মাটি লাগায়। বয়স অনুপাতে ওর কাজ ভালোই। সব ঘরে এক মৃত্তিকা হয়ে গেলে ঘুরে ফিরে আবার 2 মৃত্তিকা করে। বাবুদের ঘরেই ওরা খায় ভাত, ডাল, কচুর ঝাল আর কুমড়োর ঘ্যাঁট। কচু বীরভূমের প্রিয় খাবার। বাড়ি বাড়ি 2 মৃত্তিকার শেষে আবার ঘুরে আসে খড়ি লাগাতে। তারপর রং, চক্ষুদান সব শেষ করে বাড়ি ফেরে। আজকাল রঙের খুব দাম। খরচ খরচা বাদ দিয়ে ঠাকুর প্রতি 2-3 হাজার টাকার বেশি থাকে না। মহালয়ার আগেই সব কাজ শেষ করে বাড়ি ফেরে। বউয়ের হাতে 1000 টাকা দিয়ে বলে, এই লাও পুজোর খরচ আর সংসার খরচ। কিছু টাকা খরচ করে বাড়িটা চুনকাম করে। দরজায় আলকাতরা লাগায় পুরু করে। আলকাতরার গন্ধ আর নাড়ু আর গুড়ের পাকের চেনা গন্ধে বাতাস ম ম করে। করোনার ভয় আর তেমন নেই, তাই দুর্গাপুজো ভালোভাবেই কাটলো। বাপ বেটায় মিলে কালী প্রতিমাও গড়ে, তাতেও কিছু আয় হয়। এবার কালী পুজোয় বেশ শীত পড়েছে। কালী পুজোর পরদিনই পাঁচু এসে হাজির ফটিকের বাড়িতে। ওকে কথাটা বলতেই ও বলে, শোন ফটিক, যদি যেতে চাস তো আজই রেডি হয়ে নে, 12টার গাড়ি ধরবো। আজই? কথা শুনে একটু অবাক হয় ফটিক। হ্যাঁ, আজই। মন চাইলে চল, দেরি করলে হবে না।
11টার মধ্যেই খবর দিস। সুযোগটা হাতছাড়া করিস না ফটিক, এমন সুযোগ বারবার আসে না রে। মনস্থির করতে সময় নেয় না ফটিক। 11টার মধ্যে স্নান খাওয়া সেরে 11:30টায় বেরিয়ে পড়ে। একটা পুরনো থলিতে 2-1টা জামা আর একটা পুরনো সোয়েটার আর একটা চাদর ভরে নিয়েছে, আর হাতে 100-3 টাকা। স্টেশন অনেকটা পথ, আলপথ পেরিয়ে পাকা রাস্তা। ট্রেন ফেল করলে আবার সন্ধে। ফটিক হাঁটে, কিন্তু ছেলে বউয়ের জন্য মনটা হু হু করে। আসার সময় ছেলের সঙ্গে দেখা করে আসাও হলো না। সে মামার বাড়ি বেড়াতে গেছে। বারবার কেন যেন মনে হচ্ছে টাকাই জীবনের সব নয়। পা দুটো কে যেন পিছনের দিকে টানছে। কলকাতায় গিয়ে তো ইটের পাঁজর আর লোহার খাঁচায় বন্দি জীবন। পাখি গান গাইতে ভুলে যাবে, উঠতেও ভুলে যাবে একদিন। এদিকে কালী পুজোর কয়েকদিন আগে মিলন মামা বাড়ি গিয়েছিল কয়েকটা দিন থাকবে বলে, কিন্তু মনটা চঞ্চল হওয়ায় কালী পুজোর পরের দিনই বাড়ি চলে আসে মিলন। এসেই মার কাছে শোনে বাবা চলে গেছে ট্রেন ধরতে, কলকাতা যাবে বলে। আকাশ থেকে পড়ে মিলন। ও এসবের কিছুই জানতো না। ওর মা বলে কলকাতা গেছে কাজের খোঁজে, এখানে ভালো টাকা রোজগার হচ্ছে না। আগামী দিনে তোকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে, তো অনেক টাকা দরকার। তোর পাঁচু কাকার সঙ্গে গেছে, কাজ পেলে মাস 6 ঘরকে আসবেক না। এ কথা শুনে মিলনের মনটা হু হু করে ওঠে। বাবা কাছে না থাকলে ওর পড়াশোনা হবে কিনা জানে না, কিন্তু তার ঠাকুর গড়া বাবার সঙ্গে মাটির কাজ না করলে সে শিখবে কি করে? বাবা তাকে ছাড়া একা একা ঠাকুর গড়বে, তা কি করে হয়? তারা বাপ বেটায় চেনা চৌহদ্দের মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর তৈরি করে। সে খারাপ কি? অজানা অচেনা জায়গায় বাবা যদি হারিয়ে যায় তখন? কিশোর মিলনের চোখ জ্বালা করে ওঠে। কোনো কথা নয়, দে ছুট আল ধরে। জোরে, আরো জোরে দৌড়ায়। ট্রেন ঢুকে যায়। মিলন দেখে তার বাবা ট্রেনের সিঁড়িতে পা রেখেছে। পাঁচু কাকা হয়তো আগেই উঠে পড়েছে। জোরে ডাক দেয়, বাবা, বাবা, যেও না, ফিরে এসো, আমাদের টাকা চাই না বাবা, তোমাকে চাই বাবা, শুধুই তোমাকে। কথাটা শুনতে পেয়ে ফটিক ঘাড় ঘুরিয়ে দেখে মিলন হাত নেড়ে ডাকছে। ছেলের কাঁদো কাঁদো মুখ দেখে ভিতরটা তোলপাড় করে ফটিকের। সন্তান যদি দুঃখ পায় তাহলে কি হবে বেশি রোজগারে? ফটিক বলে, পাঁচু, আমি কলকাতা যাব না রে, তুই যা, আমি ঘরকে চললাম। কথাটা শুনে পাঁচু অবাক হয়। ট্রেন থেকে নেমে যায় ফটিক। ট্রেন ধীরে ধীরে গতি বাড়িয়ে প্ল্যাটফর্ম ছাড়ে। তারপর একটু একটু করে মিলিয়ে যায়। মিলন বাবাকে জড়িয়ে ধরে বলে, ঘরকে চলো বাবা, আমরা দুজনে মিলে ঠাকুর গড়ব, আমরা কোথাও যাব না বাবা, আমরা এখানেই থাকবো।
যে স্কুলে পারবে ভর্তি করবে, সেই স্কুলেই পড়বো। কিন্তু আমাদের মাটির কাজ বন্ধ হবে না বাবা। ফটিকের চোখেও দু ফোঁটা উষ্ণ নোনা জল আসে। ফটিকের মনে হয় মিলন যেন হঠাৎ বড় হয়ে গেছে, খুব বড়, খুব বড়। বড় আনন্দ হয় তার। মনে হয় মাটির টান রক্তের টানের চেয়ে একটুকু কম নয় কোথাও। কাজল চেয়ে থাকে দূর দিগন্তের শেষে। সূর্য মধ্য গগন অতিক্রম করেছে কিছুক্ষণ আগেই। আকাশের একটা চিলের ডাক দুপুরের নিস্তব্ধতা ভঙ্গ করে কাজলের মর্মস্থল ভেদ করে। দূরে আবছায়া ভেসে ওঠে বাবা ছেলের মূর্তি। তারা ঘরের দিকেই আসছে। নিজের অজান্তেই ম্লান হাসি ফুটে ওঠে কাজলের ঠোঁটের কোণে।